আমাদের পঞ্চলিঙ্গেশ্বর কুলডিহা চাঁদিপুর ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে কোন ট্রেনে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছাবেন, কোথায় থাকবেন এবং সেই দিনেই পথে কি কি আপনারা দেখে নিতে পারবেন। আজ আমাদের এই ভ্রমণ সিরিজের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, কুলডিহা, নীলাগিরি পাহাড়ের দ্রষ্টব্য স্থান, বুড়িবালাম নদী এবং চাঁদিপুর, এই সমস্ত কিছু বিশদে জানতে চাইলে আমাদের এই পর্বের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। চলুন তবে শুরু করা যাক দ্বিতীয় পর্ব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 22শে মার্চ 2025। আপনারা দেখেছিলেন যে গতকাল সকালের দিকে আমরা এখানে এসে ঢুকেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরে, এই আমাদের হোমস্টেতে লক্ষ্মী নিবাসে, এবং কালকে আসার পথে আমরা কিছু সাইট সিন করেছিলাম, আপনাদেরও দেখিয়েছিলাম। সেকেন্ড হাফে লাঞ্চ সেরে বেরিয়ে আমরা আরও দুটো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে ঘুরিয়েছিলাম। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি লম্বা প্ল্যান আছে। আমরা এই পঞ্চলিঙ্গেশ্বর, কুলডিহার সমস্ত সাইট সিনগুলো আজকে আমরা করার প্ল্যান আছে, আপনাদেরকে নিয়ে ঘুরবো। একটা জিনিস একটু প্রবলেম হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে হঠাৎ করে কালকে সন্ধ্যে থেকে ওয়েদার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। আকাশের মুখ গতকাল সন্ধ্যে থেকেই ভার এবং তুমুল বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। আজকে সকালে একটুখানির জন্য ওয়েদার ক্লিয়ার হয়েছিল, কিন্তু তারপরে আবার বৃষ্টি পড়ছে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন প্রথমে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনে। সেখানে কিছুটা ট্রেকিং আছে, ট্রেকিংয়ের ব্যাপার আছে। এবার ওখানে পৌঁছে আমরা বুঝতে পারবো যে কতটা কি করা যাবে, কারণ বৃষ্টি এখনও পড়ছে, মাঝে মাঝে ঝিরঝির করে, মাঝে মাঝে ঝমঝমিয়ে। তো তার মধ্যেই আমরা বেরোচ্ছি, লেটস সি। আর তারপরে আমাদের প্ল্যান হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে এসে আমরা আবার এখানে চলে আসব। এসে আমরা ফ্রেশ হয়ে স্নান টান সেরে একেবারে লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে যাব। এখানকার যে রাজবাড়ি সেটা আমরা দেখব, এখানকার নীলাগিরি যে জগন্নাথ মন্দির সেটা আমরা দেখব, আরেকটি মন্দির আছে ভোরচণ্ডী মন্দির, সেইটা দেখব। দেখে আমরা কুলডিহা ফরেস্টে যাব। এবার কুলডিহা ফরেস্টেরও একটা ব্যাপার আমরা শুনতে পাচ্ছি, যে যেহেতু টানা বৃষ্টি হয়েছে, কুলডিহা ফরেস্টের ভিতরে রাস্তা কিন্তু কাঁচা রাস্তা পুরো। তো সেই কারণে কতটা কী রকম সিচুয়েশন হয়ে আছে। আর কুলডিহা ফরেস্টের পারমিশন আগে থেকে বের করা যায় না। এখন যা সিস্টেম হয়েছে, কুলডিহা ফরেস্টের গেটে পৌঁছে পারমিশন করাতে হয়। সেই জন্য আপনাদের সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আমরা সমস্ত কিছু রেডি হয়েই বেরোবো। এবার অ্যাজ পার সিচুয়েশন লেটস সি কতটা কি করা যায়। তো আপাতত আমরা রওনা দিচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পথে। এখান থেকে খুব কাছে, এই লক্ষ্মী নিবাস থেকে একদমই কাছে। ওখানে পৌঁছে আপনাদের জানাবো কতটা কি আমরা করতে পারছি। সঙ্গে থাকুন। অলরেডি এখানে জল জমে গেছে, এত বৃষ্টি। আমাদের গাড়ি রেডি, আমরাও রেডি, বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। বৃষ্টি কিন্তু পড়েই চলেছে এখনো, একেবারে মুষলধারে এই মুহূর্তে না হলেও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখনো। আমরা এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বরের যে পার্কিং এরিয়া, এই দিকটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এদিক দিয়ে এখন আমাদেরকে হেঁটে যেতে হবে বেশ কিছুটা। ও বৃষ্টিটা একটু হালকা ধরেছে, দেখা যাক। এই যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ঘোরণচণ্ডী টিম চলেছি আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পথে। মন্দিরের পথে যাওয়ার সময় পাবেন হরেক রকম জিনিস। আমরা মেন গেট, যেটা মেন গেট দিয়ে ঢুকে গেছি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে পার হেড। আচ্ছা, এইবারে এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে। 311টা সিঁড়ি আছে ওনারা গেটে বললেন। তবে এখনও অবধি সিঁড়িগুলো যেরকম মনে হচ্ছে, মানে খুব চড়াই সিঁড়ি নয়, স্টেপসগুলো ছোট ছোট স্টেপস আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
আমরা এখন চলে এসেছি একদম টপে। এখন আমরা ছুঁয়ে দেখছি জলের তলায় পঞ্চলিঙ্গ, যার নামে এই মন্দির। আমি সবার আগে ছুঁয়ে এসেছি। খেয়াল করবেন, একজন লাঠি নিয়ে গাইড করে দিচ্ছেন কিভাবে শরীরটা নিয়ে গিয়ে ছুঁয়ে দেখতে হবে। একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আসলে আপনাকে প্রায় শুয়ে পড়তে হবে বাঁ হাত এবং দুটি পায়ের সাপোর্টে, এবং ডান হাতটা জলের তলায় নিয়ে গিয়ে ছুঁয়ে দেখতে হবে 5টি লিঙ্গ। আমাদের সবাই এক এক করে তাই করছেন। শিবলিঙ্গ ছুঁয়ে এসে আপনি চাইলে পূজাও দিতে পারবেন, তার সমস্ত রকম ব্যবস্থা আছে। পূজার ডালি মন্দিরে আসার পথেই পাওয়া যায়। মন্দিরের পাশেই পাবেন এরকম অজস্র মূর্তি। আছে আরো কয়েকটি মন্দির, অবশ্যই দর্শন করবেন এই মাতৃমূর্তি। একটি গুহার ভিতরে পাবেন এই শিব মূর্তি। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পাশেই আপনারা পাবেন পঞ্চমুখী বজরংবলী। দেখুন কি সুন্দর, দেখুন জুম করে দেখাচ্ছি আপনাদের। এই পঞ্চমুখী বজরংবলী। মন্দিরের খুব কাছেই আছে ওটিডিসি পান্থনিবাসের কেয়ার রিসোর্ট। আপনারা চাইলে এখানে ফোন করে ডাইরেক্ট বুক করতে পারেন। আপনাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতেই দেওয়া থাকলো। লাঞ্চের জন্য আমরা এখন ফিরে এসেছি আমাদের হোটেলে। লাঞ্চ সেরে আমরা এখন রওনা দিয়েছি কুলডিহা অভয়ারণ্যের পথে। বৃষ্টি একটু কমলেও একেবারে কিন্তু থামেনি এখনো, আকাশ মেঘলাই হয়ে আছে। তবে বর্ষা স্নাত এই অরণ্য পথের এক নিজস্ব সৌন্দর্য আছে। অবশেষে আমরা কুলডিহা অভয়ারণ্যের মেইন গেটে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজ কোনো গাড়িকেই পারমিট দেওয়া হচ্ছে না বর্ষার জন্য। আমরা এখন ঘুরপথে চলেছি ঋষিয়া ড্যামের দিকে। অভয়ারণ্যের গেট খোলা থাকলে ডাইরেক্ট পৌঁছে যাওয়া যায় ঋষিয়া ড্যামে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ঋষিয়া ড্যামে। এটা কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরেরই একটা অংশ, বাফার জোন। আর লেকটা দুভাবে অ্যাপ্রোচ করা যায়, একটা বাইরের দিক দিয়ে আমরা যেভাবে এলাম, আর আরেকটা হচ্ছে লেকের ওই সাইডটা, কিন্তু ওটা পুরোপুরি কোর এরিয়ার মধ্যে পড়ছে। আর আপনারা একটু আগে দেখলেন যে আমরা গেটে পারমিট করাতে পারলাম না, এই বৃষ্টির জন্য ওরা কিন্তু ভেতরটা বন্ধ রাখে, কারণ ভেতরের পুরো এঁটেল মাটির রাস্তা এবং গাড়ি স্লিপ করে প্রচুর। ফর সিকিউরিটি অ্যান্ড সেফটি পারপাস ওরা বৃষ্টি হলে কুলডিহার ভেতরে কিন্তু গাড়ি অ্যালাউ করেন না। তো আমরা ঋষিয়াটা আপনারা আসতে পারবেন যে কোনোভাবে, সেটা একটা রাস্তা দিয়ে ঘুরে আপনারা ঋষিয়ার এই সাইডটা, ঋষিয়া ড্যাম বা ঋষিয়া লেক, এই দিকটা আপনারা আসতে পারবেন। আমরা কিছুটা সময় এখন ঋষিয়াতে কাটাবো। অসাধারণ সুন্দর লোকেশন, কুলডিহা ফরেস্টের ভেতরে, কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে, একদম চারিদিকে সবুজ, পুরো গ্রিনারির মাঝখানে এই লেকটা, ফরেস্টের এসেন্সও পাবেন। দুর্দান্ত লোকেশন, আমি দেখাচ্ছি, দেখুন। ঋষিয়া ড্যাম দেখে আমরা এখন চলেছি প্রায় 20 কিলোমিটার দূরে ভুদুরচণ্ডী মন্দিরের পথে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ভুদুরচণ্ডী মন্দিরের সামনে। 15th সেঞ্চুরির মন্দির এটি। রাজা ভুজঙ্গ মান্ধাতা, নারায়ণ ভুজঙ্গ মান্ধাতা এই মন্দিরের নির্মাণ করেন 15th সেঞ্চুরিতে। আর এখানে কথিত আছে যে এখানকার একজন ট্রাইবাল আদিবাসী, সে যখন মাটি খুঁড়ছিল, চাষের জমি খুঁড়ছিল, তখন একটি মূর্তি পান, মা চণ্ডীর মূর্তি পান। পরে এই মূর্তিটিকেই রাজা এখানে এনে স্থাপন করেন। এই মন্দিরের আরেকটা বিশেষত্ব হলো এখানে কিন্তু তন্ত্র সাধনা হতো এক সময়। অনেক তান্ত্রিক এই মন্দিরে তাদের তন্ত্র সাধনা করে গেছেন। বন্ধুরা, আজকে 23শে মার্চ 2025।
আমাদের পঞ্চলিঙ্গেশ্বর ট্রিপের আজকে অন্তিম দিন। আমাদের ফেরার ট্রেন হচ্ছে আজকে বন্দে ভারত। বালাসোর থেকে আমরা ধরবো বিকেল 5:10। আর এখন সময় হচ্ছে 10:40। তো বুঝতেই পারছেন অনেকটা সময় হাতে আছে। পঞ্চলিঙ্গেশ্বরের 2-3টে জায়গা আমাদের আরও দেখার আছে। আমরা এখন চেক আউট করে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট অলরেডি ডান। চেক আউট করে আমরা প্রথমে আগে নীলগিরিতে বা নীলাগিরিতে যে স্পটগুলো আছে সেগুলো আমরা দেখব, আপনাদের দেখাবো। আর দেখে আমরা তারপরে ডাইরেক্ট কিন্তু স্টেশনে যাব না। বালাসোর উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে যারা আসবেন বা পঞ্চলিঙ্গেশ্বরে আসবেন, আরেকটা জায়গা আপনারা অনায়াসে ভিজিট করতে পারেন, চাইলে থাকতেও পারেন, সেটা হচ্ছে চাঁদিপুর। তো অনেকে শুধু চাঁদিপুরেও ঘুরতে আসেন। তো আমরা এই পঞ্চলিঙ্গেশ্বরের পার্টটা পুরো কমপ্লিট করে আমরা প্রথমে চলে যাব চাঁদিপুর সি বিচে। আমরা স্টে করছি না চাঁদিপুরে কিছুক্ষণ সময় আমরা কাটাবো। ওখানেই আমরা লাঞ্চ সারবো, সেরে আমরা চলে যাব বালেশ্বর স্টেশনে। এই হচ্ছে আজকের আমাদের প্রোগ্রাম, সঙ্গে থাকবেন। আমরা প্রথমে এখন যাচ্ছি নীলাগিরি জগন্নাথ মন্দির, লক্ষ্মীনিবাস থেকে 8 কিলোমিটার মতন পথ। এই যে আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দির। বালাসোর টাউন থেকে দূরত্ব প্রায় 17 কিলোমিটার। নীলাগিরির স্বর্ণচূড়া পাহাড়ের পদদেশে অবস্থিত এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন নীলাগিরি বংশের রাজা হরিচন্দন। শিব, গণেশ এবং বিমলা মায়ের মন্দিরও আপনারা পাবেন একই চত্বরে। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে নীলাগিরি রাজবংশের রাজপ্রাসাদ। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নীলাগিরি রাজবাড়িতে। নীলাগিরি রাজবাড়ির যে কম্পাউন্ডটা, আমার পেছনে যে রাজবাড়িটা দেখছেন, এটাই হচ্ছে নীলাগিরি রাজবাড়ি। এন্ট্রি কিন্তু রেস্ট্রিক্টেড। তার কারণ হচ্ছে ভঞ্জ ডাইনেস্টির এখনকার যে রাজা 39th কিং, তার যে পরিবার, তারা কিন্তু এখনও এই রাজবাড়িতে বসবাস করেন। আর আমি ছোট্ট করে এই রাজবাড়ির ইতিহাসটা বলে দেখছি। এই রাজবাড়ির ইতিহাস জানতে গেলে আপনাদেরকে পিছিয়ে যেতে হবে 16th সেঞ্চুরিতে। 16th সেঞ্চুরিতে এখানকার যিনি রাজা ছিলেন এই বালাসোর অঞ্চলে, রাজা নারায়ণ বসন্ত মান্ধাতা, 16th সেঞ্চুরির রাজা। তো ধরে নেওয়া হয় এই নারায়ণ বসন্ত মান্ধাতাই হি ওয়াজ দ্য ফোরফাদার অফ দিস নীলাগিরি রিজিয়ন বা নীলাগিরি পাহাড়ের। নারায়ণ বসন্ত মান্ধাতা দুটো ফোর্ট এখানে ছিল, একটা হচ্ছে কাপ্তিপাড়া, একটা হচ্ছে কাইনসাই। সেই সময় এখানে ভঞ্জ ডাইনেস্টির যে রাজা ছিলেন নীলকান্ত ভঞ্জ, তো নীলকান্ত ভঞ্জ একবার এই মহারাজা বসন্তকে অ্যাটাক করেন এবং দুটো ফোর্টই কিন্তু তার থেকে ছিনিয়ে নেওয়া হয়। এরপরে নারায়ণ বসন্ত মান্ধাতা এই অঞ্চল ছেড়ে পঞ্চলিঙ্গেশ্বরের জঙ্গলে বনবাসে চলে যান, ওখানে গিয়ে আত্মগোপন করেন। কিন্তু তার 1-2 বছর পরে নীলকান্ত ভঞ্জ নারায়ণ বসন্ত মান্ধাতাকে কিন্তু খুঁজে বের করেন সেই পঞ্চলিঙ্গেশ্বরের জঙ্গলের ভেতরে, এবং আরেকবার দ্বিতীয়বার যুদ্ধ হয়। সেই যুদ্ধে কিন্তু নারায়ণ বসন্ত মান্ধাতা জয়ী হন, পরাজিত করেন নীলকান্ত ভঞ্জকে, এবং তারপরে একটি মৈত্রী চুক্তি হয় দুটো ডাইনেস্টির। অ্যাকচুয়ালি নারায়ণ বসন্ত মান্ধাতা ছিলেন গঙ্গা ডাইনেস্টির আর নীলকান্ত ভঞ্জ ডাইনেস্টির। এই মৈত্রী চুক্তির পরে পুরো ভঞ্জ ডাইনেস্টিটা কিন্তু চলে আসে মান্ধাতাদের হাতে। নারায়ণ বসন্ত মান্ধাতার 2 সন্তান, 2 ছেলে, একজন অনন্ত মান্ধাতা আর একজন হচ্ছে সাধু মান্ধাতা। অনন্ত মান্ধাতা রাজত্ব করতেন কাপ্তিপাড়া ফোর্ট থেকে, আর সাধু মান্ধাতার জন্য ছিল গাইরিডি ফোর্ট। ওই সময় এই নীলগিরি পাহাড়ে আদিবাসী রাজা ছিলেন নীলা সর্দার। তো নীলা সর্দার রাজত্ব করতেন এই নীলগিরি পাহাড়ে, এবং সাধু মান্ধাতা কি করেন, সাধু মান্ধাতা নীলা সর্দারকে যুদ্ধে পরাজিত করেন এবং নীলাগিরির যে পার্বত্য অঞ্চলটা পুরোটাই চলে আসে সাধু মান্ধাতার হাতে। এবং পরে এই গাইরিডি থেকে সে তার ফোর্ট, একটা নতুন ফোর্ট তৈরি করেন এই নীলাগিরি পার্বত্য অঞ্চলে। এই হচ্ছে সেই ফোর্ট, নীলাগিরি ফোর্ট। তো এই হচ্ছে নীলাগিরি ফোর্টের ইতিহাস। তো পঞ্চলিঙ্গেশ্বরে এলে অবশ্যই
এই ভঞ্জ রাজপরিবারের যে রাজবাড়ি, নীলাগিরি রাজবাড়ি, অবশ্যই আপনারা দর্শন করে যাবেন। আপনারা খেয়াল করে দেখবেন এই দিকের যে পোর্শনটা, এটা কমপ্লিটলি তো দেখেই বোঝা যাচ্ছে নতুন এবং বসবাস করছেন মানুষজন এখানে। আর তার পাশের যে লাগোয়া যে কনস্ট্রাকশনটা দেখছেন, ওইটাই ছিল অ্যাকচুয়ালি আদি রাজবাড়ি। তো সেটা অনেকটাই ভেঙে গেছে, এইটুকুনি পার্ট আছে। এর পেছনেও পুরো এরিয়াটাই হচ্ছে নীলাগিরি রাজবাড়ির এরিয়া, এবং এইটা হচ্ছে নতুন কনস্ট্রাকশন যেখানে এখন বাস করেন 39তম ভঞ্জ রাজার পরিবার। আমি কমপ্লেক্সটাও আপনাদের দেখাচ্ছি, বিশাল কমপ্লেক্স। রাধা কিশোরের মন্দির আছে এখানে, এই যে দেখুন ওইটা। বন্ধুরা, পঞ্চলিঙ্গেশ্বরের পর্ব সেরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস চাঁদিপুর। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর থেকে চাঁদিপুর হচ্ছে প্রায় 32 কিলোমিটার, 1 ঘন্টার রাস্তা। তো আমরা চাঁদিপুরের পথে বুড়িবালামের মোহনা পাবো, তারপর আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা এনজয় করব চাঁদিপুর সি। বন্ধুরা, আমরা এখন বুড়িবালাম নদীর মোহনার পথে। এটা দেখুন একটা হারবারও আছে, প্লাস এখানে এই ফিশিং বোটসগুলো দেখুন এখানেই বানানো হচ্ছে। আর এই রাস্তাটা এটা সোজা গিয়ে বুড়িবালামের একদম পাড়ে গিয়ে মিশেছে, পাড়ে গিয়ে উঠেছে। আর এটাই হচ্ছে মোহনাটা, আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। চলুন বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বুড়িবালাম নদীর তীরে। পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই বুড়িবালাম নদী। আর এইখান থেকেই বুড়িবালাম নদী গিয়ে মিশেছে বে অফ বেঙ্গলে, যেটা চাঁদিপুর বলে আমরা জানি। এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা খুব বড় হারবার, ফিশিং হারবার। কারণ এই পুরো এলাকাটাতে আপনারা প্রচুর ফিশিং বোটস পাবেন, এবং মাছের রপ্তানি হয় এখান থেকে। মাছ ধরা নৌকোগুলো সব এখান থেকেই ছাড়ে, প্লাস ফিশিং বোটস যেগুলো, সেগুলোর কনস্ট্রাকশনের কাজও এই নদীর পাড়েই হয়। এখানে বোটে পারাপারও করে মানুষ। কোন জায়গা দিকে? হ্যাঁ, গোসিপুর। এটা কি গোসিপুর যাচ্ছে বোটটা? আচ্ছা, এটা এই লোকাল, দেখুন যে লোকাল মানুষরা এরকম বোটে করে এখানে পারাপার করেন বুড়িবালাম নদী। ওপারে যাবে বোটগুলো, মানে এপার থেকে ওপার করেন, ওপারটা গোসিপুর। এবার চলুন যাওয়া যাক চাঁদিপুর সি বিচের দিকে। বন্ধুরা, এই চাঁদিপুর বিচের লাগোয়া আপনারা অনেকগুলো খাবার রেস্টুরেন্ট পাবেন এবং থাকার জায়গাও আছে। তার মধ্যে অবশ্যই আছে ওটিডিসি পান্থনিবাস। তবে আমরা আজকের লাঞ্চ ঠিক করেছি এই জায়গাটাতে। এটাও একটা রিসোর্ট, লাকি বিচ রিসোর্ট। ওটা একদম সমুদ্রের পাড়ে। দেখুন আমি দেখাচ্ছি, ওই দিকটা যেটা দেখতে পাচ্ছেন, ওই দিকটাই হচ্ছে সমুদ্র। আর বড় রিসোর্টটা, এটা হচ্ছে রিসোর্টটা। তো আমরা এখন এখানেই লাঞ্চ সারবো, প্রি অর্ডার দিয়ে দিয়েছি লাঞ্চের। লাঞ্চ করে আমরা সমুদ্রটা এনজয় করব, চাঁদিপুর সি বিচ এনজয় করব। সঙ্গে থাকবেন বন্ধুরা। লাঞ্চ সেরে আমরা এখন পৌঁছে গেছি চাঁদিপুর সি বিচে। আর একদম কাছেই, মানে খাবারের দোকানগুলো বা রেস্টুরেন্টগুলো চাঁদিপুর বিচের প্রায় লাগোয়া। আর এই হচ্ছে চাঁদিপুর সি বিচ। চাঁদিপুর সি বিচের একটা কিন্তু স্পেশালিটি আছে, এখানে একমাত্র ভরা জোয়ারের সময় সমুদ্রটা এগিয়ে আসে পাড়ের একদম কাছে। আদারওয়াইজ ভাটার সময় কিন্তু সমুদ্র অনেকটা দূরে সরে যায়, প্রায় 4 কিলোমিটার মতন। তো এখন দেখুন আমার ঠিক পেছনে, আমি দেখাচ্ছি আপনাদের, সমুদ্র অলরেডি অনেকটা এগিয়ে এসছে, তার মানে এখন জোয়ার চলছে। তো আমরা ভালো সময়তেই এসছি। এইখানে কিছুটা সময় আমরা এখন কাটিয়ে আমরা রওনা দেবো বালেশ্বর স্টেশনের উদ্দেশ্যে। চলুন সমুদ্রটা এনজয় করি।
বন্ধুরা আলটিমেটলি এখন আমরা চাঁদিপুর সিরিজ দেখে রওনা দিলাম বালেশ্বর স্টেশনের পথে। চাঁদিপুর থেকে বালেশ্বর মাত্র 15 কিলোমিটার রাস্তা, ওই আধ ঘন্টা ম্যাক্সিমাম আমাদের টাইম লাগবে বালেশ্বর পৌঁছতে। তো আমাদের এইবারের পঞ্চলিঙ্গেশ্বর কুলডিহা চাঁদিপুর ট্রিপ এখানেই সমাপ্ত হলো। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নিচের এই বেল আইকন টিপে অবশ্যই 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 আমাদের ঘূর্ণচণ্ডী চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা ঘূর্ণচণ্ডীর দল এরকম অফবিট বিভিন্ন ট্রিপস আমরা করি, প্রত্যেক মাসেই আমাদের ট্রিপ থাকে 2 থেকে 3টে করে বিভিন্ন জায়গায়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, নর্থ ইস্ট, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান সব জায়গাতেই আমরা ঘুরি এবং বেড়াতে নিয়ে যাই, রুট নিয়ে যাই আমরা। তো সেই কারণে আপনারা যদি আমাদের সঙ্গে ঘুরতে যেতে চান, আমাদের ট্রিপের সঙ্গী হতে চান, তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ঘূর্ণচণ্ডী দ্য ট্রাভেল গ্রুপ, এই যে এইটা। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও আপনারা, প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সোজা ফেসবুকে গিয়ে আমাদের গ্রুপে জয়েন করতে পারবেন। আমাদের ফেসবুক গ্রুপে আমরা আমাদের সমস্ত ট্রিপ আইটিনারি শেয়ার করি, পিন করে রাখি, পিন পোস্ট থাকে, অর্থাৎ সেই গ্রুপের, আমাদের ফেসবুক গ্রুপের ফিচার সেকশনে গেলে পরপর আপনারা দেখতে পাবেন ক্রোনোলজিক্যালি আমাদের যে আপকামিং ট্রিপসগুলো আছে। এবং জয়েন করুন আমাদের ফেসবুক, ফোন করুন আমাকে অথবা লিনাকে, আর চলুন আমাদের সাথে নেক্সট